গোধূলিবেলায় নদীর ধারে একা একা বসে আছি। ভালো লাগছিল। সূর্যটা যায় যায়, পানির রং ঝিকিমিকি, এক কথায় অসাধারণ মুহূর্তের আবিষ্কার হয়েছিল। সেই মুহূর্তটা স্মৃতি হিসেবে রাখতে মুঠোফোনের ক্যামেরায় ধারণ করতে চাইলাম। যেমন ভাবা তেমনই কাজ। সুন্দর করে দৃশ্যটা ফোন ক্যামেরায় ধারণ করে নেই। অন্ধকার হতে আর বেশি সময় নেই, তাই সে জায়গা থেকে প্রস্থান নেওয়ার সিদ্ধান্ত নেই। আমি নদীর ঘাট হতে চলে এসে সামনে সড়কের মোড়ে একটা রিক্সা খুঁজতেছিলাম। হ্যাঁ, যেহেতু আমি একাই, তাই আমার জন্য একটা রিক্সাই যথেষ্ট। এই যে, ও হ্যালো। মনে হলো পেছন থেকে কেউ ডাকছে। আমি কান দেইনি, কারণ আমি ভালো করেই জানি এখানে আমাকে ডাকার মতো কেউ নেই। তাই নিঃসন্দেহে বলতে পারি যে সে ডাকটা অন্য কারোর জন্য। পরক্ষণেই মনে হলো কেউ আমার পিঠে টোকা দিয়ে বলছে। ওই মিস্টার। বুঝতে বাকি রইল না, সে ডাকটা আমার জন্যই আসছে। মাথা ঘোরাতেই কান গরম করা ঠাস করা একটা চর গালে পড়ল। ব্যথা পেয়েছি বুঝতে পারছি, কে দিয়েছে তাও বুঝতে পারছি, কিন্তু কেন আমি এই থাপ্পড়ের অধিকারী হলাম সেটা জানলাম না। কি ব্যাপার, আপনি আমাকে এভাবে মারলেন কেন? তোদের মতো লুচ্চা ছ্যাচড়াদের জুতা পেটা করা উচিত। খোদা শুক্রিয়া কর আমি যে তোকে জুতা পেটা না করে থাপ্পড় মেরেছি। ডিলিট কর, ডিলিট কর। কিন্তু আপু, কি হয়েছে? বাহ, আপু দেখে মনে হয় যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না। নিমড়া বেইমান। প্লিজ, আমি আপনার কাছে জোর হাতে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমার মান সম্মান আছে, আমি একজন সম্মানী মানুষ। এভাবে মাঝ রাস্তায় আমাকে অপমানিত করতে পারেন না আপনি। আমি ভুল করে থাকলে আমার শাস্তি দিবেন, মাথা পেতে নিব। তবে আমার ভুলটা কি সেটা নিশ্চয়ই আপনাকে বলতে হবে। বাবা, কথায় পুরো ভদ্র ব্যবহার, যে এত নীচ কে বুঝবে। এই মিয়া নদীর ধারে আমার পিক উঠাইছেন কেন? মানে কি মেয়ে দেখলি ফাইসলামি করতে মন চায়? মানে, আমি আবার কখন আপনার পিক উঠাইলাম? কি মনে করেন আমরা কি চোখ পকেটে নিয়ে হাঁটি? নিজেকে খুব চালাক ভাবেন তাই না? ফোন বের কর। আমি আর কিছু না বলে আমার ফোনটা বের করে তার হাতে দিয়ে দিলাম। ফোনটা নিয়ে এসে সাথে সাথে গ্যালারিতে প্রবেশ করলো। সম্পূর্ণ গ্যালারি চেক করে আবার আমার ফোন আমাকে দিয়ে বলল, সরি। সরি মানে? মানে ভুলবশত মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। প্রথমত, আমি আপনার ছবি নিয়েছি কিনা এটা ভালোভাবে না শিওর হয়ে আমার উপর হাত তুলেছেন। দ্বিতীয়, এত কথা শুনিয়ে আবার সরি বলছেন। বাহ! দেখেন আপু, আমি জানি না, হয়তো আপনার পেছনে অনেক ছেলেরা লাইন মারে, হয়তো অনেক ছেলে আপনার জন্য পাগল, অনেকেই হয়তো এভাবে আপনার পিক নেয়। কিন্তু আমাদের মতো রুচিসম্মত মানুষদের কাছে এমন রুচিহীন মানুষের রুচিহীন পিক নিয়ে ফোন মেমোরি ভরতে চাইবে না। আপনি কিন্তু লিমিট পেরিয়ে যাচ্ছেন। জি না আপু, আমি এখনো লিমিটেই আসিনি। সেখান থেকে চলে আসলাম। আজ এই প্রথম কেউ আমার উপর হাত তুলল। আমি নদীর ধারে যখন বসেছিলাম তাদেরকে দেখতে পাইনি। হঠাৎ করে কই থেকে উড়ে এসে ঘাড়ে একটা দোষ চাপিয়ে দিল। আমি রূপক, পেশায় একজন ডাক্তার। ঢাকা শহরে আমি এবং মা এবং আমার বোনের এই ছোট্ট পরিবার। বাবা আমার প্রবাসী, অনেক কষ্ট করেই আমাকে ডাক্তার বানিয়েছেন। আমার বোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। কোনোদিন এভাবে আমি একা বাইরে আসিনি। সব সময় রুগী সেবা, বাসা, কাজ এসবই ব্যস্ত থাকি। আজ কেন জানি মনটা বারবার চাচ্ছিল একটু অন্যরকম বাতাসের সাথে পরিচিত হতে। নয়ন চাচ্ছিল প্রকৃতি দেখতে, তাই চলে গেলাম নদীর ধারে। চিন্তাটা এসেছে হঠাৎ করেই, তাই একা গিয়েছিলাম। না হয় বন্ধুমহল নিয়েই যেতাম। আর আজ একা গিয়ে এমন একটা সিচুয়েশনে পড়তে হবে, ভাবতেই খারাপ লাগছে। বাসায় এসে ভাবতে লাগলাম কি ঘটে গেল আমার সাথে। দূর, এসব চিন্তা বাদ দেই। তখনই আমার বোন রূপন্তী আমার রুমে চলে আসলো। এই ভাইয়া, একটা কলম দেস না। কেন, কি এমন অভাব পড়েছে যা আমার কাছ থেকে তোর চাইতে হচ্ছে? দেখ না ভাইয়া, আমি আমার সব কলম হারিয়ে ফেলেছি। তুই তো কলম ফ্রি পাস, হাসপাতাল থেকে একটা করে দেয়। আচ্ছা ঠিক আছে, সর, পাম মারতে হবে না। টেবিলের ওপর থেকে একটা নিয়ে নে। রূপন্তী কলম নিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে আবার আসলো। ভাইয়া। কি রে, তুই আবার? কি সমস্যা এবার? ওয়েট, তোর গালে কি হয়েছে রে? কই না তো, কিছু না। তুই কি প্রেম টেম করিস নাকি? মাকে বলবো? আরে না, রাতে একটু এদিক সেদিক হয়ে ঘুমানোর ফলে এমন হয়েছে। রূপন্তী একটু সন্দেহ করেই আমাকে বলল। সত্যি বলছিস? আমি কি মিথ্যে বলি নাকি? তুই সত্য বাবা কাজী রূপক মিথ্যুক। কি জানি কার সাথে প্রেম করে ব্রেকআপ হইছে আর থাপ্পড় খাইছে। তুই কি যাবি এখান থেকে? না গেলে যাওয়াইতে পারবি? ম্যাডাম, আপনার পায়ে পড়ি প্লিজ, আপনি একটু আমাকে রেহাই করেন।
আচ্ছা যা, ভালো থাক। কুত্তি। রূপন্তি চলে গেল, কিন্তু যেতে যেতে আমার ভাবনায় ফেলে গেল সে। সে বলল আমার গালে দাগটা কি? তার মানে গালে এখনও একটা দাগ আছে? খুব তাড়াতাড়ি করে আমি আয়নার সামনে গিয়ে দেখলাম আসলেই তো আমার গালে দাগ পড়েছে। মা যদি দেখে ফেলেন কি হবে? রূপন্তিকে যে কোনোভাবে বোঝাতে পারলেও মাকে বোঝানো খুবই মুশকিল। মায়ের সাথে মিথ্যা যতবার বলেছি ততবারই বাস খাইছি, তাও যেই সেই বাস না, আইক্যা বলা বাস। আল্লাহ, তুমি শুধু আমার বাঁচাইও, দাগটা কোনো রকমই মিটে যাওয়ার আগ পর্যন্ত। ভাইয়া ভাইয়া, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? এই ভাইয়া, আগামীকাল না আমার একটা ফ্রেন্ডের বিয়ে। আমি আর আমার আরও কয়েকটা ফ্রেন্ড যাব, কিন্তু কিভাবে যাব? দেখ, যেভাবেই যা ভালোভাবে যা, কিন্তু আমি নিয়ে দিয়ে আসতে পারবো না। টাকা লাগলে নিয়ে যা, সমস্যা নেই। দেখ ভাইয়া, টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কিচ্ছু চাই না। তুই শুধু আমাকে সেখানে দিয়ে আবার নিয়ে আসবি, তাহলেই হবে। আমি পারবো না। প্লিজ। সরি। তুই তো আমার একমাত্র ভাইয়া। এই বোঝা হয়ে থাকা বোনের জন্য তোরই তো কষ্ট করতে হবে। যদি আর কোনো ভাই থাকতো তাহলে না হয় তুই একটু আরাম করতি। থাক, তোর যেতে হবে না। আমি দেখি কোনোভাবে চলে যাব। এমনিতেই তো একটা বোঝা হয়ে আছি। হয়েছে, বাটপারি কথা বাদ দে তো, দিয়ে আসবো নে। ইয়াহো! সুযোগ পেলেই ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দেয়। কি আজীব একটা মানুষের বাবা। ডাক্তার হয়ে রোগীর সেবা, ভাই হয়ে বোনের সেবা, সন্তান হয়ে মা বাবার সেবা, আর ছেলে হয়ে পরিবারের সেবা। ব্যাস, নিজেকে সময় দেওয়ার আর টাইম কই? যদিও আজকে নিজের জন্য একটু টাইম বের করেছিলাম, কিন্তু কী ঘটলো সেটা তো আপনারা ভালোই জানেন। রাতের খাবার শেষ করে আমি যখন ঘুমিয়ে পড়ব, তখন আবার রূপন্তি। ভাইয়া দেখিস, কাল কিন্তু বিয়েতে যাব। তুই আমাকে দিয়ে আসবি, ভুলিস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বলবো না। তারপর আমি ঘুমিয়ে পড়ি। সকাল হলে ঘুম থেকে উঠে আমি ফেসবুক নিয়ে বসে থাকি। কি ভাইয়া, তুই কি যাবি না? কই? তোকে কাল রাতে কি বলেছি মনে নাই? কি বলছিস? আমি বিয়েতে যাব, আমাকে নিয়ে যাবি। ও হ্যাঁ, সেটা তো মনে আছে। তবে তুই যাবি না? রেডি হয়ে আয়। আমি কি আনরেডি নাকি? এই অবস্থায় কি কেউ বিয়েতে যায়? শোন, বিয়েতে আমি না, তুই যাচ্ছিস। আমি শুধু তোকে নামিয়ে দেব। তাহলে আমি আসবো কিভাবে? রাতে গিয়ে নিয়ে আসবো। হাই হাই, আমার হাবলু ভাইয়া, আমার বিয়ে খাওয়া লাগি সিলেট যাইলাম। মানে সিলেট? যেতেই তো একদিন লেগে যাবে। লাগুক, আমি তুই আর আমার একটা ফ্রেন্ড, সাথে ওর ছোট ভাই। আমি যাব না। কেন? এখন কি বলবো? বাসায় মা একা থাকবে কিভাবে? মা নানুর বাসায় চলে যাবে, তুই আয়। ব্যাস, আমি আর বাঁচতে পারবো। মাইনকের চিপায় ফাইসা গেছি। ব্যাস, আর কোনো উপায় না পেয়ে পথ ধরেই ফেললাম সিলেটের। গাড়ি নিয়ে বের হয়েছি। আমার সাথে রূপন্তি বসে আছে। তুই যে কিছু নিলি না, এভাবে কি কেউ বিয়েতে চায়? যাওয়ার পথে কিনে নেব। তোর ফ্রেন্ড কই? বাসায়। তাকে বাসা থেকে নিতে হবে? বাহ, নবাবের দল। রূপন্দির ফ্রেন্ডের বাসার সামনে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর তার ফ্রেন্ড চলে আসলো। রূপন্দির ফ্রেন্ড চলে আসায় সে পিছনে চলে যায় আর ফ্রেন্ডের ছোট ভাইকে সামনে বসিয়ে দেয়। এত লম্বা রাস্তা আমি একা একা কিভাবে কাটাবো? রূপন্দির ফ্রেন্ডের দিকে আমি তেমন লক্ষ্য করিনি, কিন্তু তাদের কথা বলায় আওয়াজটা খুব চেনা চেনা মনে হচ্ছিল, তবুও আমি তেমন গুরুত্ব দেইনি। রূপন্তি, এই ইনিই কি তোর ভাইয়া? হ্যাঁ, আমার একমাত্র। ভাবলাম একটু কথা বলে নেই। হাই ভাইয়া, কেমন আছেন? কি রে, তোর ভাইয়া রেগে আছেন নাকি? এত কম কথা কেন? আর বলিস না, সদ্য আমার ভাইয়ের ব্রেকআপ হয়েছে। বাসায় একা একা কি করবে, তাই সাথে নিয়ে আসলাম। দেখ, ওর প্রেমিকা মনে হয় থাপড় দিছে, গালে দাগ পড়ে গেছে। রূপন্তি একটু বেশি হয়ে যাচ্ছে না? সে আমার কথায় একটু কঠোরভাবে বলল। সরি। আমি গাড়ি থামালাম। তোমরা এখানে বসো, আমি কিছু জামা কাপড় কিনে নেই। রূপন্তির ভাইয়ার সামনে একটা শপিং মলের ভেতরে চলে যান। ওনাকে এখনো আমি ভালোভাবে দেখিনি। যাই হোক, আমি এবং রূপন্তি ওনার চলে যাওয়ার পরে গাড়িতে বসেই কথা বলছিলাম। কিছুক্ষণ পর, এই রূপন্তি, দেখ দেখ, কি? ওই যে ছেলেটা শপিং মল থেকে বেরিয়ে আসছে, ওকে আমি গতকাল কষে একটা থাপ্পড় দিই। কোন ছেলে? ও এদিকে আসছে কেন? আরে, ও তো ভাইয়া। আমি খুব ভয় পেয়ে গেলাম। মানে
আমি কালকে রূপন্তীর ভাইয়াকে মেরেছি, তাও আবার বিনা দোষে। আল্লাহ, আমারে বাঁচাও। মানে তুই ভাইয়াকে কেন মারবি? পরে আমি রূপন্তীকে সব খুলে বললে সে আমায় বলে, না রে, আমার ভাইয়া এমন না, ফাজলামি করে, তবে শুধু আমার সাথে, মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না। তুই অনেক বড় ভুল করছিস। আসলে রূপন্তীকে আমার কেমন জানি ভালো লাগছে না, তার প্রতি আমার রাগ হচ্ছিল। আমি যখন গাড়িতে উঠতে যাব সেই মেয়েটাকে দেখে আমি অবাক। আপনি? জি। ভাইয়া, তুই ওকে চিনিস? হ্যাঁ, গতকাল দেখা হয়েছিল। এই বলে আমি আর কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করি। ভাইয়া, তুই ঈশাকে কিভাবে চিনিস? রূপন্তী আমার উপরে রাগ করেছে। রাগ করবারই কথা। ভাইয়া, আসলে আমি সরি, কাল আমার এমনিতেই মন ভালো ছিল না। আরে ওসব বলে যাও, ভুলবশত হয়, মজা করো। আমি আর কি বলবো, আমার ছোট বোনের ফ্রেন্ড হয়, আর সামান্য এই বিষয়টুকু নিয়ে আর কী বা বলার থাকতে পারে। রূপন্তীর দিকে চোখ পড়লে দেখতে পেলাম মন খারাপ করে বসে আছে, চোখ দুটো টলমল করছে। রূপন্তী, কি হয়েছে? রাগী কণ্ঠে বলল। কিছু না। আমি গাড়ি থামিয়ে একটু বাইরে আয় তো, কি হয়েছে বল, কান্না করতে করতে বলে। ঈশা তোকে মারলো কেন? আহা, সেটা ভুল করে, ইচ্ছে করে মারতো নাকি? আর সে তো ক্ষমাও চাইছে। কোনোভাবে তাকে বুঝালাম, সে আবার আমায় নিয়ে এত ইমোশনাল কেন হলো। আসলে বোন কী জিনিস সহজে বোঝা যায় না। প্রথমে যে আমাকে বান্ধবীর সামনে অপমান করলো, এখন সেই আবার বান্ধবীর উপর রাগ করেছে আমার জন্য। আসলেই বোন চেনা বড় দায়। গাড়িতে বসে আবার ছুটছি গন্তব্যের দিকে। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো, যেতে যেতে কমপক্ষে আরও 3 ঘন্টা লাগবে। এই, তোমরা বসতে বসতে ক্লান্ত হয়ে গেছো না? তোমরা যদি চাও, সামনে একটা পার্ক আছে, নামতে পারি। ওকে, নামবো। হ্যাঁ, আমারও বসতে আর ভালো লাগছে না। তাহলে আগে বলতে পারতে। আসলে কেমন কেমন লাগছিল। আরে কেমন কেমন আবার লাগবে কেন? পরে আমি তাদের 3 জনকে নিয়ে পার্কের ভেতরে ঢুকলাম। তারা তাদের গল্পে সেলফিতেই ব্যস্ত, আর আমি শুধু রয়েছি একাকী। কি হয়েছে? রূপন্তীর চেঁচামেচি। এই, কি হয়েছে? দেখ ভাইয়া, ঈশার হাত থেকে রক্ত আসছে। কি বলে? আমি ভয় পেয়ে তার সামনে গিয়ে, কই দেখি। সে তার হাতের দিকে তাকাচ্ছে না, ভয় পেয়ে ওপাশ থেকে মুখ ফিরিয়ে আসে। আর রূপন্তীর কথা তো বাদই দিলাম, সামান্য শুয়ের খোসা লাগলে যেমন রক্ত আসে, সেরকমই আঙ্গুল দিয়ে 1 ফোঁটা রক্ত আসছে। হায়রে পাগলের দল, টিস্যু দিয়ে মুছে ফেললেই হয়ে যায়। কিন্তু আমি একই করলাম, নিজের অজান্তেই ঈশার আঙ্গুল আমার মুখের ভেতর নিয়ে নিলাম। কিন্তু কেন? ঈশা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে। রূপন্তী আমাদের দিকে। এক কথায় আমার এই কাণ্ডে সবাই অবাক। তড়িঘড়ি করে আমি তার হাত ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর রূপন্তী এসে একটা টিটকারি মেরে আমায় বলল, কি ভাইয়া, ভালোবাসা নাকি? কই মানে কি? বুঝি বুঝি। আচ্ছা বলতো, তুই এত ফার্স্ট হলি কবে থেকে? সেটিং করে দিব নাকি? যা শর্ত, ফাজলামি করে শুধু শুধু। রূপক এমন কেন করলো? থাকতেরি কি, সেও কি আমার প্রেমে পড়তে শুরু করেছে নাকি? সেও বললাম, তার কারণে সত্যিটা বলেই দেই। সত্যি বলতে লজ্জা কিসের, তাই না? কাল যখন আমি তাকে মারি, তখন তার দোষ ছিল না, সেটা প্রমাণ করার পরে চাইলে আমাকে সে অপমানও করতে পারত, কিন্তু তারপরও সে আমার কাছে ক্ষমা চাইলো। তাকে নিয়ে সত্যি কথা আমি সারা রাত ভেবেছি। আজকে সারাদিন ধরে তার সাথে থেকে তার কেয়ারিং বোনের প্রতি ভালোবাসা এবং বোনের বান্ধবীর প্রতি সম্মান দেখে সত্যিই তার প্রেমে পড়ে যাই। কিন্তু আমি তার সাথে কথা বলতে পারছি না, কারণ তাকে ডাকতে হলে ভাইয়া বলে ডাকতে হবে, কিন্তু আমি তাকে ভাইয়া ডাকতেই চাই না। এইসব কথা ভাবতে ভাবতে কবে যে গিয়ে পৌঁছালাম বুঝতেই পারিনি। কিন্তু আমার মন চাচ্ছে আরও কত সময় রূপকের সাথে থাকতে। যাই হোক, আরও একটা সুযোগ আছে যাওয়ার পথে। রাতের বেলায় সবাই খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, হ্যাঁ আমিও নিচ্ছিলাম, আমার সাথে রূপন্তীও ছিল। জানালা দিয়ে চোখ পড়তেই দেখতে পেলাম রূপক পুকুর পাড়ে গায়ে চাদর দিয়ে দাঁড়িয়ে আছে। ওইটা তোর ভাইয়া? হ্যাঁ, তুই চিনিস নাকি? আচ্ছা, ও এত রাতে এখানে কেন? সবাই ঘুমাবে, সে কি ঘুমাবে না? সিগারেট টিগারেট খায় নাকি? ছি ছি, আমার ভাইয়া মোটেও এমন ছেলে না। সে রাতে দেরি করে ঘুমায়, আর যেহেতু একটা গ্রামে আছি, হয়তো নেটওয়ার্ক নাই, তাই এখানে দাঁড়িয়ে আছে। তুই এত শিওর হয়ে কিভাবে বলতে পারিস? কারণ সে আমার ভাই। রাকিবকে আমি যেভাবে চিনি আর কেউ চিনে না। রাকিবকে?
ভাইয়ার নাম রাকিব, সবাই রূপক ডাকে কেন জানি না। আমি কি গিয়ে কথা বলে আসতে পারি? বাহ বাহ, একজনের জন্য আরেকজনের কত দরদ। সত্যি করে বলতো, ঘটনা কি? তেমন কিছু না, এমনি। ওকে ভাবিজান, আপনি ভাইয়ার সাথে কথা বলে আসেন। রূপন্তীর কথায় আমি ফিক করে হেসে দিই, কিছু না বলে বাইরে আসি। এই ও হ্যাঁ ঈশা, এত রাতে বাইরে কেন? ঘুমাওনি? আপনি বাইরে কেন? না, ঘুমাচ্ছে না, নেটওয়ার্কও নাই, তাই একটু বাইরে আসলাম। যাও ঘুমিয়ে পড়ো। একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি? আপনার নাম তো রাকিব, তাই না? হ্যাঁ, কেন? তবে আপনাকে সবাই রূপক কেন ডাকে? রূপন্তী যখন ছোট ছিল সারা বেলাই আমার সাথে থাকতো। সে আমার মায়ের কাছে সব সময় থাকতো, তার থেকে বেশি সময় আমার কাছে থাকতো। ব্যাস, এই দেখে কেউ একজন আমায় বলেছিল রূপন্তীর ভাই রূপক, এরপরেই আমার নামে লেগে গেল রূপক। আচ্ছা, আপনি রূপন্তীর সাথে যেভাবে কথা বলেন, সবার সাথে সেরকম ভাবে কথা বলেন না কেন? সকল সময় মুখে তালা দিয়ে শুধু রূপন্তীর সাথে কত কথা। বোনের বিয়ে হয়ে গেলে কি করবেন? প্রযুক্তির বিকাশ দিন দিন বাড়ছে, কল করে কথা বলবো। আর যদি নেটওয়ার্ক না থাকে? আমি আমার মনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার বোনই আমার সব, খুব আদরের। তার সাথে কথা বলতে না পারলে অন্যদের কাছ থেকে তার কথা শুনবো, তাকে নিয়ে ভাববো। তবে আমি আমার বোনকে আমার থেকে বেশি দূরে কোথাও বিয়ে দেব না। আর তার বিয়ে এখনও অনেক দেরি আছে। যাও তুমি এখন গিয়ে ঘুমাও। আমি মাথা নেড়ে হ্যাঁ বাচক উত্তর দিতেই রুমে চলে আসলাম। কিরে, কি এমন কথা বললি? ধুর, তুই আর তোর ভাই। কি হয়েছে ভাবি? তোর ভাইয়া তোকে ছাড়া আর কোনো বিষয়েই গুরুত্ব দেয় না। সারাক্ষণ শুধু বোন আর বোন। বুঝতে হবে না কার ভাই? যাই হোক, তুই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তার মানে আমি তোকে খুব ভালো করেই চিনি। মেয়ে হিসেবে তুই খারাপ না। যেহেতু আমার ভাইয়ের জিন্দেগির ব্যাপার, তাই ভাবতে হবে। কিন্তু তোর যদি মনে কিছু থাকে, তবে আমার আর ভাবা লাগবে না। তোকে তো আমি ভালো করেই চিনি। তুই কি বলতে চাচ্ছিস? তোকে একটা টপ সিক্রেট বলবো। কি? আমার ভাই আমার কোনো কথা অমান্য করে না। যাই বলি সে আমার কথাই গুরুত্ব দেয়। কিন্তু কি হবে? আমি চাই সে আমাকে ভালোবাসুক। কারণ রেফারেন্স নিয়ে তার ভালোবাসা আদায়ের আমার কোনো ইচ্ছা নাই। আমার কথায় তুই মাইন্ড করিস না। তোর কথা আমার ভালো লাগলো। দেখ, সত্যি বলতে আমি যতটুকু আমার ভাইকে চিনি আর কেউ চেনে না। আমার মনে হয় ভাইয়াও তোর প্রতি একটু আছে আর কি। আমি দাঁড়িয়ে আছি আগের মতোই, হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। রূপন্তী। মেসেজটা এমন ছিল, ভাইয়া, ঈশা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। আমি তাকে খুব ভালো করে চিনি। ও খুব ভালো একটা মেয়ে। আমি জানি তুই তাকে একটু একটু, সেও কিন্তু তোকে। আচ্ছা বাদ দে, তোদের ইচ্ছা হলে বাদ বাকি। আমি ঘুমাইলাম। রূপন্তীর মেসেজটা পরে আমি তাকে কল করি। হ্যালো। শোন না। কি? মানে, কি বলবি তো? ঈশাকে একটু পাঠা না। এমনি আর কি, কিছু কথা আছে। অন্য কিছু ভাবিস না আবার। হ্যাঁ হ্যাঁ, বুঝি। হঠাৎ রূপন্তী আমায় ডেকে বলল, এই যে ভাবি, ও ভাবি। কি রে, তোর আবার কি হয়েছে? একটু বাইরে যান, ভাইয়া ডাকতেছে। আমি একটু অবাক হয়ে বাইরে গেলাম। ঈশা আসলো। ডেকেছেন? তার কিছু বলার আগেই আমি বললাম, ঘুম কি নেই? আপনি বলেন। কিছুক্ষণ হাঁটবে আমার সাথে? সারা জীবন? সত্যি? জি। সকাল থেকে কাজে ব্যস্ত হয়ে পড়ি। তার কারণ হলো আমাকে নাকি আজকে ছেলে পক্ষ থেকে দেখতে আসবে। যদিও আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিলাম না, তবুও করা লাগবে। পরিবারের চাপের জন্য আমি রাজি হয়ে যাই। বিকেলবেলা আমাকে ছেলে পক্ষ থেকে আমাকে দেখতে আসলো। ছেলেটিকে দেখে আমি তার দিকে হা করে তাকিয়ে আছি। তাই আম্মুকে আমি বললাম, আম্মু, আমি তার সাথে আলাদা করে কথা বলতে চাই। ঠিক আছে, ওকে নিয়ে তোর রুমে যা। আমি তাকে নিয়ে আমার রুমে চলে আসি। হঠাৎ সে বলে উঠল, কি 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 হলো? আমাকে এখানে আনলেন কেন? এই যে আপনি জানতেন না এটা আমার বাড়ি, তবু আমাকে বিয়ে করতে চলে আসছেন কেন? আমি জানতাম না যে এটা আপনার বাড়ি।
আমি মা বাবাকে বারণ করে দেব। আমি আপনাকে বারণ করতে বলেছি। না, আর আপনি এইভাবে তোতলাতে তোতলাতে কথা বলছেন কেন? আর আমি তো আপনার ছোট, তবে আপনি করে বলা শুরু করে দিলেন কেন? আমি এরকমই কথা বলি, আপনি তো জানেন। আচ্ছা, আমাকে কি আপনি বিয়ে করতে চান? না 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 না, আমি আপনাকে বিয়ে করতে চাই না। কি বললেন? এটা বলেই আমি তার কলার ধরলাম। এই আমার ভয় করছে, আমাকে ছেড়ে দিন। এই যে আপনারা তো ভয় কেন শুনি? যখন আপনি আমাকে বিয়ে করবেন না তখন আমাকে দেখতে আসছেন কেন? আমাকে মা আপনাদের বাড়িতে নিয়ে এসছে, তাতে আমি কি করবো বলেন? যাই হোক না কেন, আপনাকে আব্বু আম্মুকে গিয়ে বলবেন যে আমার অনেক পছন্দ হয়েছে। আপনি যেটা বলছেন সেটাই হবে। আর শোনেন, আপনি অনেক বোকা টাইপের, তাই এগুলো চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? বিয়ের পরে সব শিখিয়ে দেব। এখন আপনি আপনার আব্বুর কাছে চলে যান তো। ঠিক আছে, যাচ্ছি। এই শোনেন, আবারও কি হলো? আপনার তো এখনো পড়ালেখা শেষ হয়নি, তো এত তাড়াতাড়ি বিয়ে করতে চান কেন? আমি কি করব? মা বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আচ্ছা যান তাহলে, আর আমি যেটা বলেছি সেটা যেন মনে থাকে। আমি তো যাইতেই ছিলাম, আপনি তো ডাক দিলেন। আর আপনি কি বলছেন আমার তো কিছুই মনে নেই। মাথাটা খারাপ হয়ে গেলে আপনি যান তো, যা বলার আমি ফোন করে বলবো নি। আর ডাক দিবেন না তো? না না না, ডাক দিব না। কিছুক্ষণ পরে সে চলে গেল, আর আমি ভাবতেছি আমার কপালে যে কি আছে আল্লাহই ভালো জানে। তার আগে আসুন পরিচয় দিয়ে নেই। আমি ফারজানা, অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেছি। আর এতক্ষণ যার সাথে বকবক করেছিলাম সে হলো আবির। আমার এক ক্লাস উপরে পড়ে, আমার এক কলেজেই পড়ি। তার কথা শুনে কি বুঝতে পারলেন? আসলে ছেলেটি একটু বোকা টাইপের। আমাদের কলেজের ভেতরে ওই হলো সবচেয়ে বোকা। ছেলেটি অনেক ভালো আর পড়ালেখাও অনেক ভালো। আমি প্রথমে ওকে দেখে বিয়ে করতে রাজি ছিলাম না, তবুও করলাম। তার কারণ হলো আমি এমন একটা স্বামী চাই যে আমাকে অনেক ভালোবাসবে, আমার কথা শুনে শুনে চলবে। অবশেষে ওই আমার হয়তো কপালে ছিল। যাই হোক না কেন, বোকা মানুষটিকে আস্তে আস্তে ভালো বানানো যাবে। কিছুক্ষণ পরে আম্মু আসলো আমার রুমে। কি মা, ছেলেটিকে কেমন দেখলি? ভালো, বাট তবে ছেলেটি একটু বেশি বোকা টাইপের। কি বলো এসব? তবে কি আমি তাদের পরিবারকে বারণ করে দিব? না, তোমার আর বারণ করা লাগবে না, আমার ওকে অনেক পছন্দ হয়েছে। তুই যা ভালো বুঝিস সেটা কর। বিয়ের ডেট দিছো কবে? সামনের মাসের প্রথম সপ্তাহে। কিছুক্ষণ পর আম্মু চলে গেল। আমি কি আর করব, আমিও শুয়ে পড়লাম। আস্তে আস্তে সামনের মাস এসে পড়লো। অবশেষে এই বিয়েটা হয়ে গেল। আমি বাসর ঘরে একা একা বসে আছি, কিন্তু সে আসতেছে না। বেশ কিছুক্ষণ পরে সে আসলো, এসেই বলা শুরু করে দিল, আসতে পারি আমি? মানে কি এসব কথার? আর তুমি আসবে, তাতে কোনো পারমিশন নেওয়া লাগবে কেন? তবুও নিলে ভালো হয়। আর শোনো, তুমি কি আমাকে তুমি করে বলতে পারো না, নাকি আপনি আপনি করে শুরু করে দিছো কেন? ঠিক আছে, ফারজানা আমাকে সালাম দিতে। হায় হায়, এগুলো কি করতে আসো? কি করব, সালাম দিতে আসি। চলো খাটে বসি। আমরা দুজনে খাটে বসে আছি, আর ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমি শুয়ে পড়লো। কি হলো, শুয়ে পড়লা কেন? তো আমি কি করব? কি করবা মানে কি? দেখতে পেলাম ও চোখ গরম করে তাকিয়ে আছে। আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম। কি হলো, চোখ গরম করে তাকিয়েছো কেন? তো করবে, আমি কি তোমাকে শুতে বলেছি? আমি উঠে পড়লাম, দেখতে পেলাম ওঠার সাথে সাথে ও আমার হাতটা শক্ত করে ধরলো। কি হলো, এভাবে হাত পা কাঁপতে আছে কেন? তুমি আমার হাত ধরলে তাই আমার হাত কাঁপতেছে। তোমার বউই তো তোমার হাত ধরছে, তাই না? ওই, হাতটা ছেড়ে দাও না, আমার না খুব 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 খারাপ লাগছে। কি বললা? এটা বলা মাত্রই আমি ওকে খাটে ফেলে দিলাম, তারপরে ওর উপরে উঠে পড়ি। এগুলো তুমি কি করছো? আমাকে একটা পাপ্পি দাও না। আমি পারবো না, আমার তো লজ্জা হচ্ছে। এত লজ্জা তোমার? দাঁড়াও, তোমার লজ্জা এখনই শেষ করে দিতে আসি। কেন? তো 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 তুমি কি করতে চাও? ওকে, আর কিছু বলতে না দিয়ে
চার ঠোঁট এক করে দিলাম। দেখতে পেলাম ও ছোটাছুটির জন্য অনেক চেষ্টা করতে আসে, তাই আরো জোরে চেপে ধরলাম। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিলাম, দেখে আবির হাঁপাচ্ছে। কি হলো, অনেক কষ্ট হয়েছে? এটা কি মানুষের সাথে করে? আমার তো দম বন্ধ হওয়ার পালা। কেন তুমি এটা করলা? চুপ চুপ, একদম চুপ। তুমি কোনো কথা বলবা না। আমি যেটা করি সেটা শুধু তুমি চেয়ে চেয়ে দেখবা। দেখতে পেলাম মেয়েটির চোখ লাল হয়ে গিয়েছে, তাই আমি আর কিছু বললাম না, চুপ হয়ে থাকলাম। কি হলো, চুপ আছো কেন? তুমি কি কিছুই বলতে পারো না? কি বলবো? তুমি তো আমাকে চুপ হয়ে থাকতে বললা। আসো ঘুমাবো। না, আমি তোমার সাথে ঘুমাতে ভয় পাই। আমি তোমার সাথে ঘুমাবো না। ঘুমের ভিতর যদি কিছু করো, এমনিতেই একটু আগে দম বন্ধ করে দিছিলা। এমনভাবে কি কেউ কেউ ঠোঁট চেপে ধরে? আমি অন্য রুমে ঘুমাতে যাচ্ছি। আমি পারবো না তোমার সাথে ঘুমাতে। এরপর কি হয়েছিল জানতে চান? কি বললি তুই? কোথায় ঘুমাতে যাবি? পারলে অন্য রুমে ঘুমাতে যা। এভাবে কথা বলছো কেন? তোমাকে আমি এমনিতেই ভয় পাই। এখন চুপচাপ শুয়ে পড়তো। আমি তার কথা মতো বিছানায় শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে মেয়েটি আমার বুকে শুয়ে পড়লো। তাই আমি বললাম, এই ওঠো। কেন উঠবো? তুমি আমার বুকে ঘুমিয়েছো কেন? চুপচাপ শুয়ে থাকো, আর আমি তোমার বুকেই ঘুমাবো। তুমি যদি না ওঠো তাহলে আমি অন্য রুমে ঘুমাতে যাব। কি করব আমি? ওর বুকের উপরে উঠে পড়ি। মনে মনে ভাবছিলাম, এই মনে হয় একটু একটু বোকা, কিন্তু দেখি এ তো পুরাই বোকা। কেন যে এই বালটাকে বিয়ে করলাম কিছুই মাথায় আসতেছে না। যেইভাবে হোক ওকে বোকা থেকে ভালো বানাতে হবে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম আবির ঘুমিয়ে পড়েছে। মন চায় নাক ফাটিয়ে দেই। আমাকে একা একা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল কারো চিৎকার। এ না না, এটা হতে পারে না। কি হলো, এইভাবে চিৎকার করতে আসো কেন? চিৎকার করবো না, তবে কি করব? তুমি আমাকে জড়িয়ে ধরে আছো কেন? তোমার এই জড়িয়ে ধরার কারণে আমার কেমন যেন লাগছিল। আবির, মাথাটা খারাপ করো না। এইভাবে করতে থাকলে তোমাকে কিন্তু মাইট দিব। কেন তুমি আমাকে মারবে? এখন থেকে আমি যেটা বলবো সেটা শুনবে, তা না হলে আমি তোমাকে কি যে করব তা আমি নিজেও জানি না। তোমার আর রাগ করতে হবে না। এখন থেকে আমি তোমার কথা শুনে শুনে চলবো। এই তো লাইনে এসেছো, এখন তাড়াতাড়ি উঠে পড়ো তো। আমি আর কি করব? তার কথা মতো আমি উঠে পড়ি। এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি। পরের দিন নিজে নিজে ভাবলাম যে ফারজানার সাথে আজকে ঘুমানো যাবে না। তাই আমি বালিশ নিয়ে অন্য রুমে চলে যাবো, এমন সময় ফারজানা জোরে বলে উঠলো, কি হলো, তুমি ঘুমাতে যাও কোথায়? তোমার সাথে আমি ঘুমাবো না। তোমার সাথে ঘুমালে আমার কেমন যেন ভয় ভয় করতে থাকে। এখন তাড়াতাড়ি বিছানায় চলে আসো, না হলে আমি কি তোমার খবর করে ছাড়বো। আমি বিছানায় চলে আসি। যেতে না যেতেই ফারজানা আমার কলার ধরলো। তোমাকে আমি কি অন্য রুমে যেতে বলেছি? কালকে আমি বলে দিয়েছি না, আমি যা বলবো তুমি সেটাই করবে। এই তো তোমার কথা শুনেছি, এখন ছাড়ো না। কিছুক্ষণ পর ফারজানা আমাকে ছেড়ে দিল। দুজনে শুয়ে পড়লাম। সবার সাথে সাথেই ফারজানা বলা শুরু করে দিল। এই শোনো না, কি বলো? তুমি আমাকে একটু আদর করো না। কিভাবে আদর করব? ও, তোমাকে দিয়ে কিছুই হবে না। কি হবে না? বাল হবে না। তুমি পচা কথা বলো কেন? এই, তুমি এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো তো। কিছুক্ষণ পরে আবির ঘুমিয়ে পড়লো। মন চায় ওর গলাটা হাত দিয়ে চেপে ধরি। এইভাবে কিছুদিন কেটে গেল। এর ভেতরে আবির একটা কোম্পানিতে চাকরি পায়। এখন আবিরকে বোঝাতে বোঝাতে বোকা থেকে একটু ভালো বানাতে পেরেছি। একদিন দুজনে ছাদে দাঁড়িয়ে আছি, এর ভেতর আবির আমাকে জড়িয়ে ধরলো। আমি তো তাকে এইভাবে দেখে পুরাই অবাক। কিছুক্ষণ পর আমি বললাম, এই যে আজকে তোমার কি হলো? কি আর হবে, বউকে জড়িয়ে তো ধরেছি। বাবা, আমার বরটা এত রোমান্টিক হয়ে গিয়েছে। সবে তো তোমার কাছ থেকে শেখা। তাই আমাকে তোমার বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরো তো। আমি ফারজানাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর আমরা দুজনে রুমে চলে আসি। এই শোনো না, কি বলো? আম্মু বলেছে তারা নাকি নাতি নাতনির মুখ দেখতে চায়। তা কিভাবে সম্ভব? আসো আমার কাছে, আসো, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি ওর কাছে চলে আসি। আসার সাথে সাথে ফারজানা আমার শার্ট খুলতে আছে। তাই আমি বললাম, এই তুমি এটা কি করছো? তুমি চুপ করো তো। আমি যেটা করি তুমি শুধু সেটা চেয়ে চেয়ে দেখো। কিছুক্ষণ পর ফারজানা আমাকে বিছানায় ফেলে দেয়। এরপর
ও আমার উপর উঠে পড়ে। তোমাকে আর কিছু শিখিয়ে দিতে হবে না। না, বুঝতে পেরেছি এখন কি করতে হবে। ওই যে প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা এখন যান। শুধু এটা শুনে রাখুন, বাকিটা ইতিহাস। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত এমন রোমান্টিক গল্প পাওয়ার জন্য।